আসসালামু আলাইকুম। আমার অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো এবং নিরাপদে রয়েছো। সবাই বাসায় অবস্থান করছো এবং স্বাস্থ্যবিধি মেনে পড়াশোনা করে যাচ্ছ। ঢাকা কলেজের ভূগোল ও পরিবেশ বিভাগের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আমি তাহমিনা আক্তার, সহকারী অধ্যাপক, ভূগোল ও পরিবেশ বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। আজ আমি তোমাদের পড়াবো সংস্কৃতি ভূগোল, কোর্স কোড GETS 2005। আজকে আমার পড়ানোর টপিক হচ্ছে মিশরীয় সভ্যতা বা নীল সভ্যতা। তাহলে শুরু করা যাক। শুরুতে দেখে নিই আজকে আমরা কি কি বিষয় নিয়ে পড়ব। আজ আমরা পড়ব মিশরীয় সভ্যতা বা নীল সভ্যতা কি, মিশরীয় সভ্যতা বা নীল সভ্যতার ভৌগোলিক পটভূমি, মিশরীয় সভ্যতা বা নীল সভ্যতার সামাজিক প্রেক্ষাপট। শুরুতেই দেখে নেই মিশরীয় সভ্যতা বা নীল সভ্যতা কি। মিশর সভ্যতা একটি কালজয়ী সভ্যতা। এই সভ্যতার জন্মের সূচনাকাল হতে আজ অবধি মরুর বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, কোনোদিনও মাটির নিচে চাপা পড়েনি। মিশর সভ্যতার ধ্বংসাবশেষ পৃথিবীর উপরে অম্লান হয়ে আছে। প্রত্নতাত্ত্বিক নিদর্শন থেকে প্রমাণ পাওয়া যায় যে খ্রিস্টপূর্ব 3100 বছর পূর্বে জাগ্রস পর্বতমালার পাদদেশে ইউফ্রেটিস ও টাইগ্রিস নদীর অববাহিকার দোয়াব অঞ্চলে মানব ইতিহাসের সর্বপ্রথম সভ্যতার উন্মেষ ঘটে। এই সভ্যতার ঠিক 100 বছর পরে এই অঞ্চল থেকে প্রায় 1000 মাইল পশ্চিমে মিশরের নীল নদীর তীরে মানব ইতিহাসের অপর আরেকটি সভ্যতার সূচনা হয়। ইতিহাসের এই সভ্যতা নীল নদী উপত্যকা সভ্যতা, দ্য নীল ভ্যালি সিভিলাইজেশন নামে পরিচিত। নীল নদী উপত্যকা সভ্যতাকে মিশর সভ্যতা নামেও অভিহিত করা হয়। মিশর সভ্যতা পৃথিবীর দ্বিতীয় প্রাচীনতম সভ্যতা। মিশর সভ্যতার সময়কাল। মিশর সভ্যতা খ্রিস্টপূর্ব 2950 সালে শুরু হয় এবং খ্রিস্টপূর্ব 525 সালে সমাপ্ত হয়। পৃথিবীতে মিশর সভ্যতা প্রায় 2500 বছর স্থায়ী হয়। মিশর সভ্যতা অন্যান্য সভ্যতার তুলনায় পৃথিবীতে সবচেয়ে বেশি সময় স্থায়ী হয়। তাহলে আমরা মিশর সভ্যতার সময়কাল সম্পর্কে জানতে পারলাম। এখন দেখে নিই মিশর সভ্যতার অবস্থান। মিশর সভ্যতার অবস্থান আফ্রিকা মহাদেশের উত্তর পূর্বাংশে অবস্থিত সর্বশেষ দেশটির নাম মিশর। মিশর উত্তর পূর্ব আফ্রিকার একটি দেশ, তবে এর সিনাই উপদ্বীপ এশিয়া মহাদেশের অন্তর্গত। মিশরের উত্তর পূর্ব দিকে ইসরায়েল, দক্ষিণ দিকে সুদান এবং পশ্চিমে লিবিয়া অবস্থিত। নীল নদ আফ্রিকা মহাদেশের একটি নদ। এটি বিশ্বের দীর্ঘতম নদ। এর দুইটি উপনদ রয়েছে, শ্বেত নীল নদ ও নীলাভ নীল নদ। নীল নদ আফ্রিকার মধ্যভাগে হ্রদ অঞ্চল, মিশরের উত্তর পূর্ব দিকে ইসরায়েল, দক্ষিণে সুদান, পশ্চিম দিকে লিবিয়া অবস্থিত। দুইটি উপনদী সুদানের রাজধানী খার্তুমের নিকটে মিলিত হয়েছে। নীল নদের উত্তরাংশ সুদানে শুরু হয়ে মিশরের মধ্য দিয়ে প্রবাহিত, প্রায় পুরোটাই মরুভূমির মধ্য দিয়ে। মিশরের সভ্যতা প্রাচীনকাল থেকেই নীলের ওপর নির্ভরশীল। মিশরের জনসংখ্যার অধিকাংশ এবং বেশিরভাগ শহরের অবস্থান আসওয়ানের উত্তরে নীল নদের উপত্যকায়। প্রাচীন মিশরের প্রায় সমস্ত সাংস্কৃতিক এবং ঐতিহাসিক গুরুত্বপূর্ণ স্থাপনাও এই তীরে অবস্থিত। বিশাল বদ্বীপ সৃষ্টি করে নীল নদ
ভূমধ্যসাগরে গিয়ে মিশেছে। তোমরা এখানে একটি মানচিত্র দেখতে পাচ্ছ, সেখানে নীল নদের অবস্থানের একটি দেখানো হয়েছে চিত্র। দেখো, এটা হচ্ছে নীল নদ। এখন আলোচনা করব নীল নদের ভৌগোলিক প্রেক্ষাপট। নীল নদ আফ্রিকা মহাদেশের একটি নদ। আফ্রিকা মহাদেশের এই নীল নদ বিশ্বের দীর্ঘতম নদীরও স্বীকৃতি পেয়েছে। এর দুইটি উপনদী রয়েছে, এগুলো হচ্ছে শ্বেত নীল নদ ও নীলাভ নীল নদ। এর মধ্যে শ্বেত নীল নদ দীর্ঘায়িত। শ্বেত নীল নদ আফ্রিকার মধ্যভাগে হ্রদ অঞ্চল হতে উৎপন্ন হয়েছে। এর সর্বদক্ষিণের উৎস দক্ষিণ রুয়ান্ডাতে। এটি এখান থেকে উত্তর দিকে তানজানিয়া, লেক ভিক্টোরিয়া, উগান্ডা ও দক্ষিণ সুদানের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। নীলাভ নীল নদ ইথিওপিয়ার তানা হ্রদ হতে উৎপন্ন হয়ে পূর্ব দিকে প্রবাহিত হয়ে সুদানে প্রবেশ করেছে। দুটি উপনদীর পরে সুদানের রাজধানী খার্তুমের কাছে মিলিত হয়েছে। নীল নদের উত্তরাংশ সুদানে শুরু হয়ে মিশরের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। মিশর সভ্যতা প্রাচীনকাল থেকে নীলের উপর নির্ভরশীল। মিশরের জনসংখ্যার অধিকাংশ এবং বেশিরভাগ শহরের অবস্থান নীল নদের উপত্যকা। প্রাচীন মিশরে অনেক সাংস্কৃতিক, ঐতিহাসিক গুরুত্বপূর্ণ স্থাপনার অবস্থানও এখানে। কঙ্গো, তানজানিয়া, কেনিয়া, উগান্ডা, ইথিওপিয়া, মিশর জুড়ে বিস্তৃত নীল নদ ভূমধ্যসাগরে গিয়ে মিশেছে। পৃথিবীর সব নদ নদী উত্তর থেকে দক্ষিণ দিকে প্রবাহিত হলেও নীল নদ দক্ষিণ থেকে উত্তর দিকে প্রবাহিত। এ ধরনের বৈশিষ্ট্যর আরেকটি নদ হচ্ছে সিন্ধু। নীল নদের উপর নির্ভর করে গড়ে ওঠে প্রাচীন মিশরের সভ্যতা। প্রতি বছর নীল নদের বন্যায় পলি পড়ে অতিমাত্রায় উর্বর হয়ে উঠা উভয় কূলের মাটিতে প্রচুর ফসল হতো। এছাড়া খালের সাহায্যে পানি দিয়ে নীল নদের দুই তীরে দূরবর্তী অঞ্চলগুলোতেও চাষাবাদ করা হতো। নীল নদ উৎসমুখে অত্যন্ত খরস্রোতা ও সংকীর্ণ। এই অংশে নদী ব্যাপক ক্ষয়কার্য সাধন করে এবং রক্তিম বর্ণের বালুকা মিশ্রিত কর্দমোহনার দিকে বহন করে নিয়ে যায়। এই নদী বোঝা মিশরের সমগ্র উপত্যকা অঞ্চল জুড়ে সঞ্চয়জাত ভূমি নির্মাণ করে। পলি সমৃদ্ধ এই ভূমি অত্যন্ত কৃষি উপযোগী ও উর্বর। অন্যদিকে মিশরীয় অংশের নীল নদী শান্ত, প্রশস্ত, নাব্য। স্বচ্ছ নীল নদের পানি সুপেয়। সমগ্র উপত্যকা অঞ্চল জুড়ে স্নিগ্ধ, মনোরম ভূমধ্যসাগরীয় জলবায়ু বিরাজমান। এরূপ একটি মনোরম পরিবেশে উত্তর আফ্রিকা অঞ্চলের খড়প্রাকৃতিক কৃষ্ণাকার বলিষ্ঠ মানুষেরা উপত্যকায় নেমে আসে। সুশীতল আবহাওয়া, সুমিষ্ট পানি, উর্বর মৃত্তিকার আকর্ষণে আফ্রিকার এই অংশে বসতি গড়ে তোলে। অত্যন্ত মেধাসম্পন্ন এই মানব গোষ্ঠীর হাতে কালক্রমে ইতিহাসের দ্বিতীয় প্রাচীনতম সভ্যতার জন্ম হয়। নীল নদের পলি ও পানি মিশরকে সভ্যতার নীলাভূমিতে পরিণত করেছে। নীল নদের অবস্থিতি অঞ্চলটিকে মনুকরণ আগ্রাসন হতে রক্ষা করে। এখানে একটি বিষয় উল্লেখ্য যে মিশরের দেশটির ভূপ্রকৃতি যদি উপত্যকা বা না হয়ে সমতল হতো তাহলে এই অঞ্চলে নদী প্রবাহিত হতো না। অন্যদিকে দুই প্রান্তে অবস্থিত নিউবি মরুভূমি ও লিবিয়ান মরুভূমি বর্ধিত হয়ে অঞ্চলটি মরুভূমিতে পরিণত করে ফেলত। ভূমিডাল মিশরকে মরু আগ্রাসন থেকে রক্ষা করে পৃথিবীর একটি
অপরূপ সৌন্দর্যমণ্ডিত ভূখণ্ডে পরিণত করেছে। খ্রিস্টপূর্ব 443 সালে গ্রিক পণ্ডিত হেরোডোটাস মিশর ভ্রমণ করেন এবং মিশর নীল নদের দান, ইজিপ্ট ইজ দ্য গিফট অফ নীল বলে মন্তব্য প্রকাশ করেন। নীল নদের পানি মিশরের প্রাণ। নীল নদের পলি মিশরের সম্পদ। এই পলি ও পানি দিয়ে মিশরের কৃষকেরা প্রচুর কৃষি পণ্য উৎপন্ন করত। নদী ছিল মৎস্য সম্পদে পরিপূর্ণ, শান্ত ও নাব্য। নদীপথে ব্যবসা বাণিজ্য ছিল সুদূর প্রসারী। উপকূল ও প্রান্তরগুলি ছিল ক্ষুদ্রবীথি ও ফল বৃক্ষে সুশোভিত। ভূমধ্যসাগরে সুশীতল স্নিগ্ধ বাতাস খেলা করত নীল নদের ঢেউয়ের সাথে। এরূপ একটি অনুকূল প্রাকৃতিক পরিবেশে এই অঞ্চলের কৃষ্ণকায় কর্মঠ মানুষেরা সেদিন একটি সভ্যতার স্বর্ণ শিখরে আহরণ করে। এতক্ষণ ভৌগোলিক প্রেক্ষাপট সম্পর্কে আলোচনা করেছি। এখন আলোচনা করব সামাজিক প্রেক্ষাপট সম্পর্কে। সামাজিক প্রেক্ষাপটের শুরুতে রয়েছে পরিবার। মিশরীয় সমাজে মানুষ পরিবারবদ্ধ আকারে বসবাস করত। পিতামাতা, স্বামী, স্ত্রী, পুত্র, কন্যা নিয়ে একটি পরিবার গঠিত ছিল। এই পরিবারগুলি ছিল পিতৃতান্ত্রিক পরিবার। পরিবারের প্রধান হিসাবে পিতা দায়িত্ব পালন করত। তবে মিশরীয় পরিবারের স্ত্রী ও মাতার সম্মান ছিল অত্যন্ত উচ্চ। পারিবারিক বংশ মর্যাদাকে খুবই গুরুত্ব বা মূল্য দেওয়া হতো। পরিবারের প্রধান হিসাবে পিতা দায়িত্ব পালন করত। সমাজ। মিশরীয় সমাজ ছিল বিভিন্ন স্তরে বিভক্ত এবং সামাজিক অবস্থান সবসময় স্পষ্টভাবে প্রকাশ করা হতো। কৃষকরা সমাজের সবচেয়ে বড় অংশ, কিন্তু তাদের উৎপাদিত ফসলের মালিক ছিল রাষ্ট্র, মন্দির অথবা কোনো অভিজাত পরিবার যারা ওই ভূমির মালিক। কৃষকদের শ্রম কর দিতে হতো এবং কর্মী পদ্ধতির অধীনে সেচ ও নির্মাণ কাজে তাদের কাজ করতে হতো। কারিগর ও শিল্পীদের সামাজিক অবস্থান ছিল কৃষকের উপরে, কিন্তু তারাও রাষ্ট্রের অধীন ছিল। তাদের কাজ করতে হতো মন্দির সংলগ্ন দোকানে এবং তাদের পারিশ্রমিক দেওয়া হতো রাষ্ট্রীয় কোষাগার থেকে। লিপিকার ও কর্মকর্তারা ছিল মিশরের উচ্চ শ্রেণী। তাদের সামাজিক স্তরের চিহ্ন ছিল ব্লিচ করা লিনেনের কাপড়। অভিজাত সম্প্রদায়ের ঠিক নিচে ছিল পুরোহিত, বৈদ্য ও প্রকৌশলীদের অবস্থা, যাদের কোনো একটি বিষয়ে পারদর্শিতা ছিল। প্রাচীন মিশরে দাসপ্রথা জ্ঞাত ছিল, কিন্তু তার বিস্তার ও ব্যাপকতা কেমন ছিল তা অস্পষ্ট। মিশরীয় সভ্যতা সমাজে শ্রেণীভেদ বিদ্যমান ছিল। মিশরীয় সমাজ ব্যবস্থা ছিল স্তরীভূত সমাজ। সমাজে শ্রেণীভেদ বিদ্যমান ছিল। মিশরীয় সভ্যতার সমাজ 4টি শ্রেণীতে বিভক্ত ছিল। 1. রাজবংশ ও রাজপরিবার। 2. পুরোহিত ও রাজকর্মচারী। 3. কৃষক, বণিক, কারিগর। 4. কৃতদাস ও ভূত্য। সমাজের সর্বাপেক্ষা উচ্চস্থানে আসীন ছিল রাজবংশ। সম্রাটকে দেবতা জ্ঞান করা হতো এবং রানীকে দেবতার স্ত্রী, স্বগৃহ মাতা ও দেবকন্যা বিবেচনা করা হতো। সম্রাট ছিলেন একাধারে শাসক, বিচারক, সেনাপ্রধান এবং ধর্মীয় ও সামাজিক নেতা। দেশের সমুদ্র সম্পদের মালিক, সর্বক্ষমতার অধিকারী ও জনগণের ভাগ্য বিধাতা ছিল সম্রাট। সম্রাটের আদেশ ও নির্দেশ ছিল সকলের শিরোধার্য। রাজপরিবারের সদস্যবর্গের জীবন ছিল বিলাসী ও সুখময়।
রাজন্য অনুকম্পা সিক্ত পুরোহিত, রাজকর্মচারী, অমর্ত্য পরিষদবর্গ ছিল সমাজের দ্বিতীয় স্তরের সম্মানিত ব্যক্তি। এ শ্রেণীর জীবনযাত্রাও ছিল উন্নত ও বিলাসবহুল। অপরদিকে সমাজের শ্রমিক, বণিক, কারিগর ও কৃষক শ্রেণীর মানুষের জীবন ছিল ভাগ্যবঞ্চিত ও আড়ম্বরহীন। মিশর সমাজে কৃতদাস শ্রেণীর জীবন ছিল নির্মম ও অমানবিক অত্যাচারের করুণ ইতিবৃত্ত। ভূমিসত্ত্ব। মিশরীয় সমাজে সম্রাট সকল ভূসম্পদের অধিকারী ছিল, তবে ব্যক্তি মালিকানাধীন সম্পত্তি ও স্বীকৃত ছিল। কৃষকগণ কিছু কিছু জমির মালিক ছিল। মিশরীয় সমাজে সর্বাপেক্ষা প্রশংসনীয় বৈশিষ্ট্য ছিল সমাজের নারী ভূসম্পদের মালিক হতে পারত। সমাজের নারীরা সম্মানিত ছিল। খাজনা ও কর। মিশরীয় সমাজে কৃষক শ্রেণী অত্যন্ত নিগৃহীত ছিল। উৎপন্ন ফসলের সিংহভাগ অংশ খাজনা হিসাবে রাজ খাজানজি খানায় জমা দিতে তারা বাধ্য থাকত। খাজনা পরিশোধে ব্যর্থ হলে তাদের উপরে চলত অমানবিক নির্যাতন। রাজ পরিষদবর্গ হাত পা বেঁধে তাদের নীল নদীতে ফেলে দিত। নারী পুরুষ উভয় সম্পত্তি অর্জন, ক্রয় বিক্রয়, চুক্তি করা, বিয়ে এবং ডিভোর্স, উত্তরাধিকার ও আদালতে বিচার পাওয়ার অধিকার ছিল। বিবাহিতরা একত্রে সম্পদের মালিক হতে পারত। বিবাহ ভেঙে গেলে স্বামী, স্ত্রী ও সন্তান ভরণ পোষণ দাবি করতে পারত। প্রাচীন গ্রিস, রোম, এমনকি তুলনামূলকভাবে আধুনিক বিশ্বের বিভিন্ন স্থানে নারীদের চেয়ে প্রাচীন মিশরের নারীরা ছিল ব্যক্তি স্বাধীনতা এবং সুযোগ সুবিধা অনেক বেশি ছিল। হাতশেপসুত ও কিউপেট্রা ফারাও হয়েছিলেন এবং অন্যান্য অনেকে আমনের ঐশ্বরিক স্ত্রী পদে থেকেও ক্ষমতাশালী হয়েছিলেন। ওইসব স্বাধীনতা সত্ত্বেও মিশরীয় নারীরা প্রায় সময় প্রশাসনিক কাজে অংশ নিতেন না, মন্দিরে অপ্রধান দায়িত্ব পালন করতেন এবং পুরুষদের মতো বেশি শিক্ষা লাভ করতেন না। মিশরীয় সমাজের সবচেয়ে উত্তম দিক হল নারীদের সম্মান ও মর্যাদা। সমাজের নারীরা সম্মানিত জীবনযাপন করত। তারা ভূসম্পত্তির মালিক হতে পারত। তাদের উচ্চ মর্যাদা ছিল এবং তাদের মতামতকে সম্মান দেওয়া হতো। পরিবারের নারী বা স্ত্রী ছিল সমভাবে সম্মানিত। স্বামীর মৃত্যুর পরে স্ত্রী তার সম্পত্তির মালিক হতো। মিশরীয় মানুষ নারীকে এতই সম্মান প্রদান করত যে নারী রাজ অধীশ্বরী ও সম্রাজ্ঞী হয়ে রাজ্য শাসন করত। মিশর সম্রাজ্ঞী মহারানী ক্লিওপেট্রা জ্বলন্ত উদাহরণ। অন্যদিকে সম্রাটের স্ত্রীগণকে দেবতার স্ত্রী, মাতা, কন্যা রূপে সমীহ করা হতো। সম্রাটের মৃত্যুর পরে সম্রাটের স্ত্রী রানী হয়ে ক্ষমতা গ্রহণ করতে পারত। রাজর্ষি রমণীদের প্রতি এরূপ শ্রদ্ধাবোধ থেকে সমাজের সাধারণ রমণীদের প্রতি যথার্থ সম্মান প্রদান করা হতো। মিশরীয় সমাজে বৈবাহিক পদ্ধতি ছিল এক স্ত্রী বিবাহ। বহু বিবাহ ছিল না তেমন। মিশরীয় সমাজে বিবাহের ক্ষেত্রে বংশ মর্যাদাকে সর্বাপেক্ষা অগ্রাধিকার প্রদান করা হতো। রাজা ও উচ্চবিত্তের একাধিক উপমন্ত্রী পালনের প্রমাণ পাওয়া যায়। বিবাহ পদ্ধতির রীতি ছিল সামাজিকভাবে নির্ধারণ করে দেয়া। সামাজিক অনুষ্ঠানের মাধ্যমে পরিবারগুলো পরস্পরের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতো। ইতিহাসবিদদের
মতে মিশর পরিবার ও দাম্পত্যরা নিরীহ, সুখী এবং আড়ম্বরপূর্ণ জীবনযাপন করত। এত সত্ত্বেও সমাজে বিবাহ বিচ্ছেদের প্রচলন ছিল বলে ধারণা করা হয়। স্বামী স্ত্রীর অসামঞ্জস্যতা, অবিশ্বাস, অত্যাচার চরমে উঠলে সমাজপতিগণ সামাজিকভাবে বিবাহ বিচ্ছেদ সম্পাদন করত। মিশরের সমাজে বিবাহ সম্পর্কে স্থাপনে রক্ত বংশমর্যাদাকে সর্বাপেক্ষা অগ্রাধিকার প্রদান করা হতো। সচরাচর উচ্চ শ্রেণী ও পদস্থ কর্মপেশার মানুষগণ কৃষক, কারিগর ও শ্রমিক শ্রেণীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতো না। রাজবংশের সন্তানদের বিবাহ রাজরক্ত বিশিষ্ট নরনারীদের সাথেই সম্পন্ন হতো। রাজরক্ত না পাওয়া গেলে রাজবংশে আপন ভাইবোনদের মধ্যে বিবাহ দেওয়া হতো। মিশর সম্রাজ্ঞী মহারানী ক্লিওপাট্রা বংশরক্ষার তাগিদে নিজ ভ্রাতাকে বিবাহ করেছিলেন বলে ইতিহাসবিদগণ মন্তব্য করে থাকেন। মৃতের সৎকার। মিশরীয় সমাজে মৃত মানুষকে সমাধি করা হতো। দাহ প্রথা প্রচলন ছিল না। মিশরীয়দের সৎকারের পদ্ধতি মানব ইতিহাসে অবিস্মরণীয় অম্লান হইয়াছে। তারা মৃত্যুর পরে আরেকটি জীবনে বিশ্বাস করত এবং সেই জীবনে রাজা ও দেবতারা ফারাও হবে বলে তাদের রাজাদের মৃতদেহকে বিভিন্ন ভেষজ ওষুধ দিয়ে সেগুলো সংরক্ষণ করত এবং সমাধির অভ্যন্তরে বিভিন্ন খাবার ও মণিমুক্তা দিয়ে সমাধি করা হতো। রাজপরিবারের সদস্যদের মৃতদেহের সমাধিস্থলে তারা পিরামিড নির্মাণ করে সম্রাটের সব দেহগুলি মমি আকারে সংরক্ষণ করত। তারা মনে করত দেহ আত্মা থেকে বের হয়ে যাওয়ার পর আবার তা জেগে উঠে এবং দেহে ফিরে আসে। এতক্ষণ আমি মিশরীয় সভ্যতার বা নীল সভ্যতার ভৌগোলিক প্রেক্ষাপট ও সামাজিক প্রেক্ষাপট সম্পর্কে আলোচনা করেছি। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভালোভাবে পড়াশোনা অবশ্যই করবে। সবাইকে ধন্যবাদ। ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।